নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি আনন্দ লাইভ। জেলায় জেলায় আমাদের স্টুডিও থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিয়ে এই পর্বে আজকে আনন্দ লাইভ শুরু করব যে খবর দিয়ে। দল মন্ত্রিত্ব সব গেল পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল থেকেও সাসপেন্ড। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে পার্থ নিয়ে আবেগপ্রবণ সুব্রত বক্সী, কি বলেছেন তিনি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, একেবারে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা সকলের সম্মুখে সকলে জানেন, কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ঠিক কি হলো, কতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন সুব্রত বক্সী? দেখো, শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে আজকে এই কমিটির চেয়ারম্যান হিসাবে সুব্রত বক্সী তিনি প্রথম বক্তব্য রাখেন এবং সে বক্তব্য রাখতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের যে দীর্ঘদিনের সম্পর্ক, দলের জন্মলগ্ন থেকে পার্থ চট্টোপাধ্যায়ের দলে অবদান, এইসব বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন সুব্রত বক্সী এবং তার চোখে জলও এসে যায়। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর উদ্দেশ্যে বলেন যে দাদা, এখন আবেগ প্রকাশের সময় নয়, এটা যুদ্ধের সময় এবং এই লড়াইটা আমাদের চালাতে হবে এবং যুদ্ধে জিততে হবে। দ্বিতীয় বিষয়, যে পার্থ চট্টোপাধ্যায় তুমি জানো যে তিনি দাবি করেছিলেন যে গ্রেপ্তারের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তিনি সাড়া পাননি এবং এই সুযোগে ইডি তাদের অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্যায় তার ফোন নম্বর উল্লেখের সুযোগ পেয়ে যায়। পার্থ চট্টোপাধ্যায়ের এই আচরণ নিয়ে আজকের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে সব সদস্যই ক্ষোভ প্রকাশ করেন। এবং তৃতীয়ত, যে পার্থ চট্টোপাধ্যায় কেন নিজেকে নির্দোষ বলে তিনি দাবি করছেন না, যে বারবার ক্যামেরার সামনে আসার সুযোগ পেয়েছেন কিন্তু তিনি সেই দাবি করেননি, সেই প্রশ্নটা আজকে বৈঠকে আসে এবং সর্বশেষে সবাই সিদ্ধান্ত নেয় যে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত হয় এবং তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তের কথা ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাতে শিলমোহর দেন এবং তারপরেই সাংবাদিক বৈঠক করে চূড়ান্তভাবে তাদের এই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তির কথা ঘোষণা করা হয়। পাপিয়া, ধন্যবাদ আশাবুল। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রাজ্য সরকার ও তার দল? তাকে অপসারণের পর উঠতে শুরু করেছে এই সমস্ত প্রশ্ন। আমরা এই মুহূর্তে চলে যাব সুচিস্মিতার কাছে। সুচিস্মিতা, একেবারেই পাপিয়া, পার্থ চট্টোপাধ্যায়ের থেকে তৃণমূল যে ক্রমশ দূরত্ব তৈরি করছে তা কি আগেই স্পষ্ট হচ্ছিল? গত শনিবার গ্রেফতার হওয়ার পরে তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে উঠতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। এরপর সোমবার মুখ্যমন্ত্রী বলেন, দোষ প্রমাণ হলে যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় তাতে তিনি কিছু মনে করবেন না, যদিও এর পরেও পদে বহাল ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি যে আপনাকে গ্রেফতার করলো, এই বিষয়ে কিছু বলবেন? ইডির এই গ্রেফতারি প্রসঙ্গে কিছু বলবেন? কথা হয়েছে কোনো চেষ্টা করেছিলাম পাইনি। তার সাথে কথা বলছি। বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিযোগ সত্য হলে, প্রমাণ হলে ব্যবস্থা। আপনি কি বলবেন? ঠিক বলেছেন। টালিগঞ্জ বেলঘরিয়ার পর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক ফ্ল্যাটের হদিশ। চিনার পার্কের পর এবার নয়াবাদেও খোঁজ মিলল অর্পিতার আরো একটি ফ্ল্যাটের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি অভিযানে এই মুহূর্তে ইডি। আমরা সরাসরি চলে যাব নয়াবাদে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। আপনাদের সামনে তুলে ধরেছি চিনার পার্ক এবং বেলঘরিয়ার ছবি। আজকে যেভাবে একেবারে জোড়া তল্লাশি অভিযান চালায় ইডি। নয়াবাদে চলে যাব পার্থর কাছে। পার্থ, নয়াবাদে এই মুহূর্তে ইডির অভিযান চলছে, কিছু কি পাওয়া গেল? দেখার কোথায় কোথায় তার সম্পত্তি রয়েছে এবং কোথাও কোনো জায়গায় কিন্তু টাকা লুকানো রয়েছে কিনা সেটাই জানতে চাইছেন ইডি আধিকারিকরা। আমরা একেবারে নয়াবাদে রয়েছে, একটু দেখাতে বলবো আমার সহকর্মী অভিজিৎকে। এই যে ডি ব্লক এবং ডি ব্লকের একেবারে 4 তলায় যেখানে ডি ব্লকের 3B ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ভেতর ইডি আধিকারিকরা এদিন বিকেল 5:30 নাগাদ আসে এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী তাদেরকে নিয়ে আসেন। এবং তোমাকে বলে রাখি, গুরুত্বপূর্ণ কিছু নথি বা কিছু পাওয়া গিয়েছে তেমন আমরা জানতে পারছি। কারণ কি? কারণ আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে
একটি প্রিন্টার নিয়ে আসা হলো এবং সেই প্রিন্টার নিয়ে আসার মানে কিন্তু অর্থাৎ সিজার লিস্ট তৈরি করা হবে। এবং যেমনটা জানতে পারছি বেশ কয়েক বছর আগে অর্পিতা মুখোপাধ্যায় এখানে ফ্ল্যাটটি কেনেন এবং তার পরবর্তীকালে এখানে যেমনটা জানা যাচ্ছে রাতের দিকে অর্পিতা মুখোপাধ্যায় আসতেন, বন্ধুদেরকে নিয়ে আসতেন তেমনটা জানা গিয়েছে। অর্থাৎ এখানে কি কোনো রকমভাবে কোনো কিছু সম্পত্তি লুকানো রয়েছে বা কোনো কিছু টাকা লুকানো রয়েছে সেটাই জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত ফ্ল্যাটের মধ্যে রয়েছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তারা বিভিন্ন এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তার স্বার্থে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায়। নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন দক্ষিণ দমদম পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরি বিক্রির অভিযোগ উঠল, আর তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী ঘনিষ্ঠ মডেল অভিনেত্রীর দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা সোনা দানা। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রির অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন দমদমের মল্লিক কলোনির বাসিন্দা বিশ্বনাথ পাল। 7 বছর আগের কথা, 2016 সাল, নোটবন্দি যে সময় চলছিল। আপনি দিয়েছিলেন এখানে? আমি কেন, অনেকেই দিয়েছিল এখানে, কিছু পেয়েছি কিছু বাকি আছে। কে কালেক্টটা করতে? সর্বাণী দাস, এই মল্লিক কলোনির এখানে যে সভাপতি, মহিলা সভাপতি তৃণমূলের। কাউন্সিলর দেবে বলেছিল চাকরি, তা আমি ওদের বলেছিলাম যদি হয় যোগাযোগ করুন তার সঙ্গে। আমাদের বরুণ নন্দী কাউন্সিলর তখন ছিলেন। আমিও কারোর টাকা তুলিনি, কিন্তু চাকরি হবে এটা আশ্বাস দিয়েছে। কারো কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়েছে বলে এই সংবাদ আমার কাছে জানা নেই। প্রতারণার অভিযোগ উঠেছে তখন দক্ষিণ দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বরুণ নন্দী। এখন তিনি তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো প্রমাণ আছে কি? প্রমাণ থাকলে দেখাক। যদিও একটি চেক দেখিয়ে অভিযোগকারীর দাবি বরুণ নন্দী তাকে 80,000 টাকা ফেরত দিয়েছেন। বুধবারই ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বর্তমান শিক্ষামন্ত্রী ও দক্ষিণ দমদম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও ব্রাত্য বসু বুধবার দাবি করেছেন বিষয়টি আদালতে বিচারাধীন হওয়া সত্ত্বেও একটি পুরনো ভিডিও নিয়ে অনর্থক জল ঘোলা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আক্রমণের ধার বাড়িয়েছে বিজেপি। বাড়ি বাড়ি থেকে টাকাটা কালেক্ট করছে সর্বাণী দাস। আমরা সর্বাণী দাসেরও এই বিচারের, এই বরুণ নন্দীর সঙ্গে সর্বাণী দাসেরও বিচার এবং তার ন্যায্য শাস্তি দাবি করি। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি বিতর্কের জল গড়িয়েই চলেছে। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বেলঘড়িয়ার এক আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের, একটি ব্লক 2, অন্যটি ব্লক 5-এ। সূত্রে খবর, গ্রেফতার হওয়ার দিন তিনেক আগেও ব্লক 5-এর 9তলা ফ্ল্যাটে এসেছিলেন অর্পিতা। সেখান থেকে গতকাল 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হয় প্রায় 6 কেজি সোনা। সূত্রে খবর, শুধু বেডরুম নয়, শৌচাগারের ক্যাবিনেটেও ব্যাগে করে রাখা ছিল নোট। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, এদিকে তাদের ডিএ দেওয়া যেত। একটা দপ্তরের দুর্নীতিতে এই বিশাল অর্থ ভাণ্ডার, শুধু তো ক্যাশ 60 কোটি, স্থাবর অস্থাবর সম্পত্তি চারিদিকে যা ছড়িয়ে আছে, অগুন্তি ফ্ল্যাট, তো এগুলো দিয়ে তো অনেক উপকার করা যেত। টাকা যা আছে এসব নেতাদের কাছে আছে, কিন্তু পার্টি অফিসে না রেখে টাকাটা এর বাড়িতে রেখে দিয়েছেন। কটাক্ষ ওরা এই সময় করতেই পারে, যা খুশি বলতেই পারে, কিন্তু একটা কথা স্পষ্টভাবে শুনে নিন যে এই অর্থের সঙ্গে না তৃণমূলের না সরকারের কোনো যোগসূত্র নেই। অর্পিতা মুখোপাধ্যায় সংস্থা বলে পরিচিত কসবার ইচ্ছে অ্যাপার্টমেন্ট প্রাইভেট লিমিটেডের এক ডিরেক্টরকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। কোম্পানি বিষয়ক মন্ত্রকের নথি অনুযায়ী অর্পিতার সঙ্গে এই সংস্থার আরও একজন ডিরেক্টর কল্যাণ ধর, যিনি আবার অর্পিতার জামাইবাবু। যদিও কল্যাণ ধরের দাবি এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এসএসসির নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়ালো পিএইচডি বিতর্ক। অনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি গাইড ও কো গাইডকে বরখাস্তের দাবি তুলেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিষয়টি কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। পার্থ চট্টোপাধ্যায়ের চূড়ান্ত বিড়ম্বনা, এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন।
তার ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি, ওই টাকার পাহাড় পার্থরই। আর এত সবের পর অবশেষে তাকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থেকেও সাসপেন্ড করা হয়েছে বেহালা পশ্চিমের বিধায়ককে। এহেন ত্রিশঙ্কু অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পিএইচডিতে অনিয়মের অভিযোগকে নতুন করে উস্কে দিয়েছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা টুইটারে অভিযোগ করেছেন, যেখানে পিএইচডির কোর্স ওয়ার্কে 75% হাজিরা বাধ্যতামূলক, সেখানে মাত্র 2 দিন হাজিরা দিয়ে ডক্টরেট ডিগ্রি ছিনিয়ে নিয়েছেন রোম্যান্টিক চোর পার্থ। পার্থর পিএইচডির গাইড এবং কো গাইডকে অতি সত্বর বরখাস্ত করা দরকার। কেউ যদি পিএইচডি করে তাকে একটা কোর্স ওয়ার্ক করতে হয় এবং সেই কোর্স ওয়ার্কে এটা ম্যান্ডেটরি যে 75% অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড বলছে উনি মাত্র 2 দিন গেছিলেন কোর্স ওয়ার্ক করতে, তাহলে এটা গ্রস ভায়োলেশন অফ ইউজিসি গাইডলাইন্স। উনি 11 সালে কোর্স ওয়ার্ক করেন, থিসিস জমা দেন, ইভ্যালুয়েশন হয়, অ্যাওয়ার্ডেড হন। আমার মনে হয় যে আমাকে পাইয়ে দেওয়া হয়েছে, আমাকে সেটা কোনো সঠিক কথা নয়। আমি একাডেমিক ব্যাপারটাই দেখেছি এবং অন্য ব্যাপারগুলো ডিপার্টমেন্ট জানেন এবং বিশ্ববিদ্যালয়ের অথরিটি জানেন। ক্লাস 2-1 কম করতে পারেন, সেটা হতে পারে, একদম পুরোপুরি নিয়ম মেনেই হয়েছে। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিড়ম্বনা চরমে। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে সরকার এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এদিনই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাদের সমস্যার বিষয়ে জানতে চান তিনি। শুক্রবার আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ যেন একই রাজ্যের দুটো চেহারা। একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাটে টাকা গয়নার পাহাড়, আরেকদিকে ঘরবাড়ি ছেড়ে 501 দিন ধরে আন্দোলনে বসে থাকা তরুণ তরুণীদের চোখে সব হারানোর যন্ত্রণা। একদিকে চোখ ধাঁধানো সম্পত্তির তালিকা, আরেকদিকে খোলা আকাশের নিচে বসে থাকা এই আন্দোলনকারীদের ভবিষ্যৎ ঘিরে থাকা অনিশ্চয়তা, যা কবে কাটবে তা কেউ জানে না। এর মধ্যেই বিষয়টি নিয়ে এবার সক্রিয় হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আন্দোলনকারী চাকরি প্রার্থী শহীদুল্লাহকে ফোন করে তার সঙ্গে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার কথা হয়েছে, আজকে আমার ফোনে কথা হয়েছে, আমার কালকে ওদের সাথে বসার কথা রয়েছে। ওদের একটা প্রতিনিধি দল 7-8 জনের আসবে। আমি সময়টা আজকে রাত্রের মধ্যে জানিয়ে দেবো। আমার ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে এবং আগামীকাল আমি ওদের সাথে বসবো এবং ওদের যে দাবি রয়েছে আমি সেটা শুনে আমার সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা অনুযায়ী যতটা করণীয় আমি নিশ্চিতভাবে তাদের সাহায্য করব। আমরা বরাবরই চেয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে আমাদের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি আসুক। সরকারের তরফ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি হস্তক্ষেপ করার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশাবাদী, যেদিন আমরা নিয়োগপত্রটা হাতে পেয়ে এই গান্ধী মূর্তির তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাবো, আমরা বাড়িতে গিয়ে আমাদের বাবা মায়ের কাছে পৌঁছাতে পারবো, সেদিন আমরা প্রকৃত খুশিটা হতে পারবো। এর আগে ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার ফোনে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও সমস্যার সুরাহা হয়নি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর কি পরিস্থিতি পাল্টাবে, উত্তর দেবে সময়। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার এসএসসির মেধা তালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ, মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিকে হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের প্রথম কিস্তির টাকা আজ তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। অন্যদিকে 2014 সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে এদিন পথে নামেন। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোটি কোটি টাকা সোনা উদ্ধার হচ্ছে। চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিক দলগুলিও পথে নেমেছে। এরই মধ্যে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ ঘিরে নতুন এক দুর্নীতির অভিযোগ উঠল। এবার বড় সড় প্রশ্ন উঠল এসএসসির 14 জুলাইয়ের মেধা তালিকা ঘিরে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীরা। নতুন করে মামলার অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মেরিট লিস্টে যে অসংখ্য ত্রুটি আছে সেটা প্রমাণিত। রেশিও মেনশন হয়নি, 1:1.4 যে রেশিও মেনশন করার কথা সেটা হয়নি। সংরক্ষণ নীতি যেটা মেনে লিস্ট বার করার কথা সেটা মানা হয়নি। সংরক্ষণ নীতি সেটাকেও সম্পূর্ণ গেজেট যেটা আছে, গেজেটে যেটা বলা আছে সেটাকে মানা হয়নি। অসংখ্য ফেল করা চাকরি প্রার্থী তাদের আমরা দেখতে পাচ্ছি রয়েছে, যারা র্যাঙ্ক স্কিপ করে চাকরি পেয়েছে তাদের আমরা মেধা তালিকায় দেখছি। যারা তালিকায় কোথাও নাম ছিল না ইতিপূর্বে আগের লিস্টে, তাদের আমরা এখন দেখছি ওই প্যানেলে রয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষাপটে এসএসসিকে নিয়ম মেনে নম্বর বিভাজন সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। গত 14 জুলাই নতুন মেধা তালিকা প্রকাশ করে এসএসসি, কিন্তু মামলাকারীদের আইনজীবী এদিন হাইকোর্টে অভিযোগ করেন নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়মই মানা হয়নি, এমনকি মেধা তালিকার বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে। মেধা তালিকায় হাই জাম্প ঘটিয়ে অনেককেই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে নতুন মামলা করার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি গেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। দুটি কিস্তিতে ফেরাতে হচ্ছে 4 বছরের চাকরি জীবনে পাওয়া বেতনের অর্থ। প্রথম কিস্তির 7,98,299 টাকা এদিন তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট। আমি যেটা পেলাম সেটা তো আমি পেয়েছি কোর্টের নির্দেশে, কিন্তু যারা এতদিন ধরে যারা চাকরি পায়নি তাদের যেদিন চাকরি হবে সেদিনই জয় হবে আমার। এদিনই 2014 সালে প্রাথমিক টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান কসবায় শিক্ষা ভবনের সামনে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে তারা স্মারকলিপিও জমা দিতে যান, কিন্তু চেয়ারম্যান তখন অফিসে ছিলেন না। সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।